কিছু সত্য শুধু চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে অনুভব করতে হয়। যারা খবরের আড়ালের খবর জানতে চান, তাদের জন্য এই শব্দ নির্ভর অনুসন্ধান। সম্প্রতি জামায়াতের একজন নেতার বক্তব্য তো আগুনে ঘিয়ে ঢেলেছে। এখন শুধু বাইরের কিছু শক্তি, বিশেষ করে সিআইএ বা আইএসআই এর, তার মানে এই শক্তিগুলো সবসময়ই ছিল, এখন শুধু। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর পাকিস্তান ও তুরস্কের সাথে তার বেড়ে চলা সম্পর্ক ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে একটা নতুন জটিল নিরাপত্তা সংকট তৈরি করছে। ৭১-এর পর এই প্রথম পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা সামরিক চুক্তির কথা শোনা যাচ্ছে। শুধু তাই নয়, তুরস্ক বাংলাদেশের ড্রোন আর মিসাইল বানানোর প্ল্যান করছে। দ্বিতীয়ত, শিলিগুড়ি করিডর, মানে যেটাকে আমরা চিকেন স্নেক বলি, ওটা একটা সাংঘাতিক ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠছে। এই সরু রাস্তাটাই তো ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে জুড়ে রাখে। ভারত এই এলাকা সুরক্ষিত করতে নতুন মিলিটারি বেস বানাচ্ছে। আর অন্যদিকে বাংলাদেশ এটাকে হুমকি হিসেবে দেখে চীনের সাহায্যে তিস্তা নদীর উপর একটা মেগা প্রজেক্ট করছে। ফলে ওই ছোট্ট এলাকাটা এখন ভারত, বাংলাদেশ আর চীনের সামরিক কার্যকলাপের কেন্দ্রে চলে এসেছে। আর সবশেষে পুরো ব্যাপারটা একটা বহুমুখী ছায়াযুদ্ধের দিকে এগোচ্ছে। পাকিস্তানের এক নেতা তো খোলাখুলি হুমকি দিয়েছেন যে বাংলাদেশে কোনো ভারতীয় হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনী আর মিসাইল তার জবাব দেবে। বুঝতেই পারছেন, এটা আর শুধু দুই দেশের ব্যাপার নেই, বরং একাধিক দেশ এখানে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সুতরাং বাংলাদেশ ভারতের জন্য আর শুধু একটা প্রতিবেশী সংকট নয়, বরং পাকিস্তান আর তুরস্কের মতো শক্তির হস্তক্ষেপে এটা একটা বহুমুখী এবং বিপজ্জনক রণক্ষেত্রে পরিণত হচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধে যে দেশটাকে জন্ম নিতে ভারত সাহায্য করেছিল, সেই বাংলাদেশে এখন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? অদ্ভুত তো বটে। এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। আচ্ছা, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ফল। মানে দশকের পর দশক ধরে বাংলাদেশের ভেতরে জামায়াতের মতো শক্তিগুলো ধীরে ধীরে নিজেদের জমি তৈরি করেছে। তার মানে শেখ হাসিনার সরকার তাদের কিছুটা নিয়ন্ত্রণে রেখেছিল, কিন্তু একটা ঢাকনা দিয়ে আর কি। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো ঠিক এটাই বোঝা। এই পরিস্থিতিটা ঠিক কি, এর পেছনের কারণগুলো কি, আর ভারতের জন্য এর পরিণতি কতটা গুরুতর হতে পারে। একদম। আর দেখুন, সম্প্রতি জামায়াতের একজন নেতার বক্তব্য তো আগুনে ঘি ঢেলেছে। কোনটা? তিনি বলেছেন বাংলাদেশ নাকি এখনও পূর্ব পাকিস্তানের একটা প্রদেশ। শেখ হাসিনা ক্ষমতা থেকে সরার পরেই এই ধরনের কথাগুলো এখন খোলাখুলি সামনে আসছে। তাহলে ভারতের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এটাকে কি একটা বিরাট বড় গোয়েন্দা ব্যর্থতা বলা যায়? আমাদের চোখের সামনে এত কিছু ঘটছিল, আমরা কি কিছুই টের পাইনি? বিভিন্ন বিশ্লেষণে যে ধারণাটা উঠে আসছে তা হলো ভারত সম্ভবত তার সব ডিম এক ঝুড়িতে রেখেছিল। মানে শুধু শেখ হাসিনার ওপর নির্ভর করে বসেছিল। ঠিক তাই। কিন্তু অন্য কোনো বিকল্প কি ছিল? হাসিনার সরকারের সময়ই তো সম্পর্ক সবচেয়ে ভালো ছিল। এটাই তো কূটনীতির চ্যালেঞ্জ। একদিকে স্থিতিশীলতা, আবার অন্যদিকে ভবিষ্যতের জন্য অন্য পথও খোলা রাখা। সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে ভারত হয়তো দ্বিতীয় কাজটা করতে পারেনি। এখন শোনা যাচ্ছে বিএনপির সাথে আলোচনার চেষ্টা চলছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে হয়তো। মূল বিতর্কটা হলো এই যে সম্পর্কের অবনতি, এর পেছনে আসল কারণটা কি? এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তন, মানে মৌলবাদী শক্তির উত্থান এবং পাকিস্তান তুরস্কের মতো দেশগুলোর সাথে তার জোট, যা ভারতের নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করছে? নাকি এর মূলে রয়েছে ভারতের নিজস্ব আধিপত্যবাদী নীতি, যা তার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, মানে ওই চিকেন স্নেককে সুরক্ষিত করার জন্য বাংলাদেশকে ক্রমাগত চাপের মধ্যে রাখছে? আমার অবস্থানটা বেশ পরিষ্কার। বাংলাদেশে উগ্রপন্থার যে বিস্তার আমরা দেখছি এবং একটি ভারত বিরোধী জোট যেভাবে তৈরি হচ্ছে, তা ভারতের জন্য একটি বাস্তব এবং আমি বলবো তাৎক্ষণিক নিরাপত্তা সংকট। এই সংকটটি আসলে ভারতের আগ্রাসী নীতিরই একটি প্রত্যক্ষ ফল। ভারত এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্য পথ খুঁজতে একরকম বাধ্য হচ্ছে। আচ্ছা,
তাহলে আমি আমার যুক্তিটা দিয়েই শুরু করি। দেখুন, 1971 আর আজকের বাস্তবতা এক নয়। বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো পাকিস্তানপন্থী এবং মৌলবাদী শক্তিগুলো ক্রমশ রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, সম্প্রতি তাদের একজন নেতা তো জনসম্মুখে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের একটি প্রদেশ বলার মতো স্পর্ধা দেখিয়েছেন। এটা ভারতের জন্য শুধু একটা রাজনৈতিক মন্তব্য নয়, এটা একটা অশনি সংকেত। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি সম্ভাব্য সামরিক চুক্তি। ভারতের জন্য এটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। আমরা এতদিন টু ফ্রন্ট বা দুই মোর্চার যুদ্ধের কথা ভাবতাম, চীন আর পাকিস্তান, কিন্তু এখন এর সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এর সাথে যদি ভারতের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে যোগ করা হয়, তাহলে এটা একটা 3.5 ফ্রন্টের সংকট। এটা কোনো তাত্ত্বিক ভয় নয়, এটা একটা একেবারে বাস্তব কৌশলগত দুঃস্বপ্ন। এর সাথে আরও যোগ করুন যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পাকিস্তান থেকে আসা জাহাজের নিরাপত্তা তল্লাশি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মানেটা কি? এর মানে হলো মাদক, অস্ত্র আর প্রশিক্ষিত জঙ্গিদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এর চেয়ে বড় বিপদ আর কী হতে পারে? তাই সীমান্তে ভারতের সামরিক প্রস্তুতি এই হুমকির বিরুদ্ধে একটি জরুরি আত্মরক্ষামূলক ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়। আপনি ভারতের নিরাপত্তার দিকটা তুলে ধরেছেন, কিন্তু আমার মনে হয় মূল ঘটনাটা ঘটছে অন্য জায়গায়। আর সেটা হলো ভারতের নিজের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। দেখুন, ভারতের সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত। এই করিডোরকে শুধু সুরক্ষিত করা নয়, একে আরও চড়া করার একটি বলা যায় গোপন পরিকল্পনা রয়েছে ভারতের। আর এই উদ্দেশ্য সফল করার জন্যই বাংলাদেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে। ভারতের মিডিয়া এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থেকে হিন্দু জেনোসাইড বা হিন্দু হোমল্যান্ডের মতো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এর লক্ষ্যটা কি? লক্ষ্য হলো বাংলাদেশের রংপুর বিভাগকে নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে ভারত হস্তক্ষেপ করার একটা অজুহাত পায় এবং শেষ পর্যন্ত ওই অঞ্চলটিকে নিজের নিয়ন্ত্রণে এনে চিকেন স্নেককে প্রসারিত করতে পারে। আপনি আত্মরক্ষার কথা বলছেন, কিন্তু চিকেন স্নেকের আশেপাশে ভারতের 3টি নতুন মিলিটারি বেস স্থাপন এবং সেখানে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম আর রাফাল যুদ্ধ বিমানের মতো অত্যাধুনিক আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করাকে কিভাবে আত্মরক্ষা বলা যায় বলুন তো? এটা তো স্পষ্টতই শক্তির প্রদর্শন। এর সাথে যখন আমরা দেখি ভারত তিস্তা, ব্রহ্মপুত্রের মতো অভিন্ন নদীর পানি একতরফাভাবে সরিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার দিকে ঠেলে দিচ্ছে, তখন বাংলাদেশের জন্য চীনের সাহায্য নেওয়া বা অন্য দেশের সাথে জোট করাটা আগ্রাসন থাকে না, ওটা হয়ে যায় অস্তিত্ব রক্ষার লড়াই। আমি আপনার পয়েন্টটা বুঝলাম, কিন্তু আপনি বাস্তবতাকে এড়িয়ে যাচ্ছেন। পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন নেতা কামরান সাইদ উসমানি কিছুদিন আগে প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে ভারত যদি বাংলাদেশে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের মিসাইল তার জবাব দেবে। এটা কি ফাঁকা বলি? এর সাথে তুরস্কের মতো একটি দেশ বাংলাদেশে একটি ডিফেন্স করিডোর বা প্রতিরক্ষা শিল্পাঞ্চল তৈরির পরিকল্পনা করছে, যেখানে ড্রোন, মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি হবে। এটা কি ভারতের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি নয়? বাংলাদেশ ধীরে ধীরে পাকিস্তান, তুরস্কর ভূরাজনৈতিক অক্ষশক্তির অংশ হয়ে উঠছে, আর এটা ঘটছে ভারতের একেবারে দোরগোড়ায়। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এই পথে হাঁটছে? এই জোটগুলো তো শূন্য থেকে তৈরি হচ্ছে না, তাই না? এগুলো তো ভারতের নীতিরই প্রতিক্রিয়া। আপনি যখন আপনার প্রতিবেশী দেশের পানির অধিকার কেড়ে নেবেন, যখন তার সীমান্তে একের পর এক সামরিক ঘাঁটি তৈরি করে চাপ সৃষ্টি করবেন, তখন সেই দেশ তো নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য নতুন বন্দুক খুঁজবেই। আপনি যদি একটা দেশকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তাহলে সে তো বাঁচার জন্য যে কোনো অবলম্বনে আঁকড়ে ধরবেই। তুরস্ক বা পাকিস্তানের সাথে এই সম্পর্ক বাংলাদেশের সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়েরই অংশ। ভারত যদি বন্ধুত্বের হাত বাড়াতো, তাহলে হয়তো আজ এই পরিস্থিতির সৃষ্টিই হতো না। আপনি বলছেন প্রতিক্রিয়া, কিন্তু এই প্রতিক্রিয়া কি আনুপাতিক? তিস্তা চুক্তি নিয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তার জবাবে কি তুরস্কের মতো একটি দেশের সাথে মিলে ডিফেন্স করিডোর তৈরি করাটা যুক্তিযুক্ত? তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে তো আমরা সবাই জানি।
বাংলাদেশ আসলে বুঝতে পারছে না যে তারা ভারতের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আরও বড় এবং জটিল এক ভূ-রাজনীতিক খেলার অংশ হয়ে যাচ্ছে। আনুপাতিকতার প্রশ্ন যদি তোলেন, তাহলে ভারতের সামরিক প্রস্তুতি কি আনুপাতিক? চিকেন স্নেকের কাছে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে ভারত নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য কি? যদি কেবল করিডোর রক্ষা করাই উদ্দেশ্য হতো, তাহলে ঘাঁটিগুলো তো আরও ভেতরের দিকেও হতে পারত। সীমান্তের এত কাছে সেনা এবং আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করাটা তো স্পষ্টত একটি ভীতি প্রদর্শনের কৌশল। এটা বাংলাদেশের উত্তরাঞ্চলকে সবসময় চাপের মধ্যে রাখার একটি উপায়, যাতে তারা ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাবে। এটা ডিফেন্স নয়, এটা কোয়ারশন। না না, আমি এই যুক্তিতে একমত নই। কারণ আপনি ভারতের নিরাপত্তার উদ্বেগটাকে পুরোপুরি পাশ কাটিয়ে যাচ্ছেন। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য একটা লাইফলাইন। এটা উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র স্থলপথ। একদিকে অরুণাচল প্রদেশে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি, আর অন্যদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, এই দুইয়ের মধ্যে করিডোরটি অত্যন্ত অসুরক্ষিত। একে সুরক্ষিত করা ভারতের জাতীয় অখণ্ডতার প্রশ্ন, কোনো সম্প্রসারণবাদী পরিকল্পনা নয়। আমাদের নতুন সামরিক ঘাঁটিগুলো এই কৌশলগত দুর্বলতাকে ঢাকার জন্যই স্থাপন করা হয়েছে। চীনের মতো একটি শক্তি যখন আপনার সীমান্তে দাঁড়িয়ে, তখন আপনি নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবেন না, তাই না? চীনের প্রসঙ্গটা তো ভারতের জন্য খুব সুবিধাজনক একটা অজুহাত, কিন্তু আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যে কথা বললেন, সেখানেও একটা বড় প্রশ্ন আছে। আপনি বলছেন বাংলাদেশে আল কায়েদা, হিজবুত তাহরিরের মতো সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি বাড়ছে, তরুণরা র্যাডিক্যালাইজড হচ্ছে, কিন্তু এই অস্থিরতার পেছনে ইন্ধনটা কে যোগাচ্ছে? বহু বছর ধরেই তো অভিযোগ আছে যে বাংলাদেশের অনেক অভ্যন্তরীণ গোলযোগের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর হাত রয়েছে। ভারত নিজেই কি বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিশ্বকে দেখাতে চায় না যে এখানে হস্তক্ষেপ করাটা জরুরি? এটা একটা গুরুতর অভিযোগ, কিন্তু এর সপক্ষে শক্ত প্রমাণ কোথায়? এটা তো একটা ক্লাসিক ষড়যন্ত্র তত্ত্ব, যা প্রায়ই প্রতিবেশী দেশগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার জন্য। প্রমাণ তো গোয়েন্দা জগতের খেলায় খুব কমই সামনে আসে, কিন্তু প্যাটার্নটা দেখুন। সম্প্রতি উসমান হাদি নামে একজনের মৃত্যুকে কেন্দ্র করে ভারতপন্থী মিডিয়া যেভাবে ঝাঁপিয়ে পড়ল, সেটা কি প্রমাণ করে? একটা বিচ্ছিন্ন ঘটনাকে ব্যবহার করে অ্যান্টি ইন্ডিয়া হেট্রেড আর ইসলামিক এক্সট্রিমিজমের একটা বড় ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো। উদ্দেশ্য পরিষ্কার, এমন একটি প্রেক্ষাপট তৈরি করা যাতে ভবিষ্যতে ভারতীয় হস্তক্ষেপের একটি নৈতিক ভিত্তি দাঁড় করানো যায়। তারা দেখাতে চায় যে বাংলাদেশ উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ছে এবং ভারতের সাহায্য ছাড়া গতি নেই। কিন্তু আপনি যেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, তার পাশাপাশি অন্য ঘটনাগুলোও তো দেখতে হবে। যেমন বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তান থেকে আসা জাহাজের নিরাপত্তা তল্লাশি মওকুফ করে দিয়েছে। এর ফলে শুধু মাদকই নয়, সন্ত্রাসীরাও অবাধে প্রবেশ করছে বলে রিপোর্ট আসছে। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও শোনা যায়। এই বিষয়গুলো তো আর ভারতের তৈরি করা নয়, এগুলো বাংলাদেশের মাটিতেই ঘটছে এবং ভারতের নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করছে। এই বাস্তবতাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আচ্ছা, তাহলে তিস্তা প্রকল্পের কথায় আসা যাক। এটা তো আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারত যখন বছরের পর বছর ধরে তিস্তার পানি চুক্তি ঝুলিয়ে রাখে এবং উল্টো ব্রহ্মপুত্রের পানীয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে, তখন বাংলাদেশের কাছে চীনের সাহায্য চাওয়া ছাড়া আর কি উপায় থাকে? তিস্তা প্রকল্পটি শুধু একটি সেচ বা নদী ব্যবস্থাপনার প্রকল্প নয়, এটি চীনের সাথে একটি ভূরাজনৈতিক সহযোগিতা। এই প্রকল্প সফল হলে তা এই অঞ্চলে ভারতের একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করবে এবং ক্ষমতার একটি নতুন ভারসাম্য তৈরি হবে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত জরুরি। ভারত ঠিক এটাকেই ভয় পাচ্ছে। আপনি বিষয়টিকে বড্ড সরলীকরণ করছেন। বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ ভারতের জন্য কেবল ভূরাজনৈতিক চ্যালেঞ্জ নয়, এটি একটি সরাসরি কৌশলগত হুমকি। এটি ভারতকে ঘিরে ফেলার যে চীনা স্ট্রিং অফ পার্লস নীতি, অর্থাৎ মুক্তোর মালার মতো ভারতের চারপাশে সামরিক ও অর্থনৈতিক ঘাঁটি তৈরি করা, তারই একটি অংশ। চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে এবং চিকেন স্ন্যাক কেটে দেওয়ার সুযোগ খোঁজে।
সেই চীন যখন বাংলাদেশের ভেতর দিয়ে চিকেন স্নেকের এত কাছে চলে আসে, তখন ভারতের পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। বাংলাদেশ আসলে বড় শক্তিদের খেলার মাঠে পরিণত হচ্ছে এবং নিজের বিপদ নিজেই ডেকে আনছে। তারা চীনের ঋণের ফাঁদেও পড়তে পারে। কিন্তু এই খেলার মাঠে বাংলাদেশকে ঠেলে দিল কে? ভারত যদি শুরু থেকেই একজন ভালো প্রতিবেশীর মতো আচরণ করত, পানির ন্যায্য হিস্যা দিত, সীমান্তে চাপ সৃষ্টি না করত, তাহলে বাংলাদেশের হয়তো অন্য কোনো শক্তির দিকে ঝোঁকার প্রয়োজনই হতো না। সমস্যাটা হলো, ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম সহযোগী হিসেবে দেখে না, বরং একটি কররাজ্য বা প্লায়েন্ট স্টেট হিসেবে দেখতে চায়। আর এই কারণেই পরিস্থিতি আজ এত জটিল হয়েছে। আজকের আলোচনা থেকে আমার কাছে এটা স্পষ্ট যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, মৌলবাদের উত্থান এবং পাকিস্তান ও তুরস্কের মতো দেশগুলোর সাথে তার ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা, এই সবগুলো মিলিয়ে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং বাস্তব নিরাপত্তা সংকট তৈরি করেছে। ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো মূলত এই পরিস্থিতির একটি যৌক্তিক এবং আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া, যা তার জাতীয় অখণ্ডতা রক্ষার জন্য অপরিহার্য। এটা অনস্বীকার্য যে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এর পেছনে বহু মাস্তরীয় কারণ জড়িত। কোনো একটি একক দৃষ্টিভঙ্গি দিয়ে এই সংকটের সম্পূর্ণ চিত্র বোঝা হয়তো সম্ভব নয়। একদিকে যেমন ভারতের নিরাপত্তার উদ্বেগটি বাস্তব, তেমনি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নটিও ততটাই গুরুত্বপূর্ণ। একদম ঠিক। এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের উপর। যা ঘটছে তা কি আসলেই আত্মরক্ষার লড়াই, নাকি আধিপত্য বিস্তারের এক জটিল খেলা? এর উত্তর হয়তো কোনো এক পক্ষের যুক্তিতে নয়, বরং দুই পক্ষের যুক্তির মাঝের ধূসর জায়গাটাতেই লুকিয়ে আছে। উত্তর খোঁজার ভার আমরা আমাদের শ্রোতাদের হাতেই ছেড়ে দিলাম।